আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বাংলাদেশে নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে, ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সুদখোর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, যে ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন, বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত, তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না। সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে। এই মুহূর্তে জামাত খুব চমৎকার ভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না। একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং জামাতের যে জোট, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটূক্তি করা হচ্ছে, তাদেরকে গালমন্দ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন, কেন রাজাকারদের সাথে জোট করলেন, কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন, কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বোনদের ধর্ষকদের সাথে জোট করলেন। এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি, গণমাধ্যমগুলোতে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না। স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুদখোর ইউনূসকে সামনে রেখে। সুদখোর ইউনূস সামনে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আছে। এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায়। জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক। সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধু রাষ্ট্র তুর্কি, আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা তাবলিগ জামাতের নাম করে, তাবলিগ জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে। প্রথমত ঢাকা, দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল। কেউ আবার গাঁজাখুরি কথা মনে করেন না, প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া। এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে। এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মসজিদ। বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য 2-4টা বাইতুল মুকাররমের মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশের নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে। বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায়? পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে। আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র, পাকিস্তান, তুর্কি থেকে আসা অস্ত্র, সবকিছুর সমন্বয়ে একটা মেসিস জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে। যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে। যতটুকু শুনতে পাচ্ছি আজকের মধ্যে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান করছে না, এমনকি ভারতের কূটনৈতিক যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই। কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে? ভারত তড়িৎ সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো হামলা চালাবে, অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো আগ্রাসন চালাবে। এমনটা ভাবার কারণ নাই, কারণ ভারত জানে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে, বাংলাদেশে যে কোনো সময় একটা মেসিভ জঙ্গি হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে, মার্কিন দূতাবাসে হতে পারে, সেই হামলাগুলো অন্য কোনো দূতাবাসে হতে পারে যে কোনো জায়গায়। কারণ বাংলাদেশে নির্বাচন ঠেকানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সবকিছু করতেছে জামাত এবং জামাতের বন্ধু রাষ্ট্র পাকিস্তান, তুর্কি, আফগানিস্তান। নির্বাচন হতে দেওয়া যাবে না কোনোভাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার এই মুহূর্তে নাই। কিন্তু বিএনপি ভাবছে তারা নির্বাচনের মধ্য দিয়ে অলরেডি ক্ষমতায় চলে আসছে। কিন্তু জামাত এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, এরপরেও বিএনপি জামাতের পদলেহন করছে, এরপরেও বিএনপি ইউনূসের চুষতেছে। এটা বিএনপির পক্ষ থেকে আসলে কোনোভাবে মানার মতো না। তার একটি বাংলাদেশে এসে কি বলছেন, কি করছেন আসলে বুঝতে পারছি না।
নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, যেটুকু সম্ভাবনা নির্বাচন হবার মতো ছিল ওইটুকু সম্ভাবনা এই মুহূর্তে নাই। কারণ যদি জঙ্গি হামলা বাংলাদেশে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস যদি আক্রান্ত হয়, আপনারা ভাবতে পারেন বাংলাদেশ কূটনৈতিকভাবে ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বিশ্বে অলরেডি জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে। যদি কোনো কারণে হামলা হয় তাহলে ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় যাবে। বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র। আমার পরিচিত নিকটাত্মীয় যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব যে কোনো ভিসায় বাংলাদেশ ছেড়ে চলে যান। এই বাংলাদেশে আপনারা কেউ বাস করতে পারবেন না, কারণ বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য। বাংলাদেশে যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে, এতে প্রাণ হারতে পারে আপনার পরিবারের নিকটাত্মীয় কিংবা আপনার বন্ধু বান্ধব, যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভিড়ের মধ্যে এরকম হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে। গোয়েন্দারা সে কথাই বলছে। এখন দেখা যাক আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কেন ফ্লাশ করতেছে না, তারা কোনো আদৌ পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলো পরের বিষয়, কিন্তু জঙ্গি হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। যার কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষ তাদের সকল কূটনৈতিকদের পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। হয়তো পরবর্তীতে ইউএস এম্বাসি, ইউকে এম্বাসি সবাই তাদের পরিবারকে, তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করবে। কূটনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে ব্যর্থ একটা রাষ্ট্র। এবং এই রাষ্ট্রে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। ভারত যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয়, ভারত যদি সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের দুর্ভিক্ষ অতি নিকটে, এটা পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না। কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে না। এটা ধ্রুব সত্য, এটাই বাস্তব সত্য, এবং এটা আপনাদের সবাইকে মানতে হবে। সো সিদ্ধান্ত আপনাদের, আপনারা বাংলাদেশে থাকবেন কিনা, বাংলাদেশ ত্যাগ করবেন কিনা, কিংবা এই সুদখুরি ইউনূসকে, অবৈধ সরকারকে লাথি উস্টা মেরে বাংলাদেশ থেকে তাড়াবেন কিনা। আর বাংলাদেশের মাটি থেকে যতদিন না পর্যন্ত জামায়াত ইসলামের আইডিওলজিকে ধ্বংস করা যায়, বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রণ উচ্ছেদ করা যায়, ততদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই আর স্থিতিশীল হবে না। বাংলাদেশ কখনোই আর স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে পারবে না। এটা মানতে হবে। সবশেষে এটাই বলবো, যারা ভাবছেন ভারত আগ্রাসন চালাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ভারত কখনো বাংলাদেশে আগ্রাসন চালাবে না। আর ভারত এখন পর্যন্ত তাদের বাণিজ্য চালু রেখেছে শুধুমাত্র তাদের সেভেন সিস্টার্স যেন এই অসভ্য ইতর বদমাইশ বাঙালি খাদ্য না পেয়ে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলবর্তী যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো আছে, সেসব এলাকার যে সীমান্ত আছে, সেসব সীমান্তে যেন বাঙালি, অসভ্য ইতর বাঙালি গিয়ে ভিড় না জমাতে পারে, স্মাগলিং না করতে পারে, কিংবা অনুপ্রবেশ ঘটাতে না পারে। সেই জায়গা থেকে ভারত এখন পর্যন্ত এত কিছুর পরও বাণিজ্য চালু রেখেছে, আমদানি রপ্তানি অব্যাহত রেখেছে। অন্যদের ভারত আরো আগেই বন্ধ করে দিত। শুনতে পাচ্ছি 31 তারিখ থেকে এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের সাথে বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করেছে, এটা একটা বিষয় হতে পারে। দেখা যাক, অনেকগুলা ঘটনা ঘটছে। তবে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকছেন, আপনারা সবাই সাবধান থাকেন, নিরাপদে থাকেন, কারণ বাংলাদেশে একটা হামলা হবে এবং এই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে। এটাই তাদের মূল লক্ষ্য এবং পরিকল্পনা। আমি প্রায় সময় বলেছি যে বিএনপির মির্জা ফখরুল, উনি এখন বিএনপি অনেক দামি লোক। ট্র্যাডিশনালি বিএনপি প্রগতিশীলদের বাণী, বয়ান এগুলো কখনো বলে নাই, প্র্যাকটিসে নাই। ফলে এই পরিস্থিতিতে তারেকের ইন্ডিয়ার সমর্থন পেয়ে গাওয়ার কারণে যে একটা সুশীল বক্তব্য দিতে হচ্ছে, প্রগতিশীল বক্তব্য দিতে হচ্ছে, সেটার একচেটিয়া উস্তাদ হলো এই মির্জা ফখরুল। মির্জা ফখরুল আশেপাশে কেউ নেই তার মতন এত প্রগতিশীল বক্তব্য দিতে পারে। তো সেই হিসেবে তারা অনেক দাম। অনুমান করি সেই কথা চিন্তা করে তারেক জিয়া থেকে আর একটা বড় কাজ দিয়েছেন। কালকে তুমি একটা বাণী দিয়েছেন, সেই নিয়ে পত্রিকার হেডলাইনটা ভারী মজার। উদার না উগ্রপন্থা, সেই পরীক্ষা হবে এবারের নির্বাচনে, বুঝে নেবার। সাংঘাতিকতা। উদার না উগ্রপন্থা, সেই পরীক্ষা হবে এবারের নির্বাচনে। অ্যাজ ইফ সব হতে ধরে নিতে পারি আমরা যে এই কথাটা বলে সে হলো উদার লোক। এটা তো না বোঝার কিছু নাই। তাহলে বিএনপি নিজেকে একটা উদার লোক মনে করছে, আর উগ্রপন্থাটাকে স্বভাবতই জামাত ইসলাম, এরা উগ্রপন্থা। সো এবারে ভোটের পরীক্ষা হবে উদার না উগ্রপন্থা। উপরের এই মানে এই নিউজ হেডলাইনটা হলো বিডি নিউজ 24 এর, আর প্রথম আলোর হেডলাইনটা হলো এই নির্বাচনেই ঠিক হবে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। মির্জা ফখরুল
আরো পরিষ্কার করে বলেছেন, ভিতরের বডিতে দেখা যাচ্ছে, প্রথম আলো থেকে পড়ছি, সমস্ত উগ্রপন্থী মানে যারা রাষ্ট্রবিরোধী লোক, কথা খেয়াল করে, তাদের কাছে থাকবে নাকি উদার আমাদের কাছে থাকবে। আবার ওখানেই দাবি করছেন, প্রথম আলোর রিপোর্টের মধ্যে লেখা আছে, তার দাবি মানে মির্জা ফখরুল মনে করেন যে এবারের নির্বাচনে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। ল্যান্ডস্লাইড মানে বুঝছেন, যেটাকে আমরা বাংলায় বলি ভূমিধস বিজয়। মানে তার বিপক্ষে যারা থাকবে তারা একেবারে শুয়ে পড়বে, এমন একটা বিজয় হবে, একচেটিয়া বিজয় হবে। এটা হচ্ছে ফখরুলের নিজের দলের সম্পর্কে ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ভাগ করতে গেলে তো এমনি বলতে পারতেন যে আমরা এবার কিন্তু একবার ল্যান্ডস্লাইড জিততেছি, এটা বলেই তো হতো। এটা বলার দরকার কি? উগ্রপন্থী বনাম উদারতাবাদ, এই নিজেদেরকে উদারতাবাদের পার্টি হিসেবে হাজির করার দরকার কি এই শব্দ দিয়ে? এর উত্তর একটাই, এই কথাটা উনি বাংলাদেশের ভোটারদের দিকে তাকায় বলেন নাই। বিষয়টা এমন না যে বাংলাদেশের ভোটাররা উদার দলটার দিকেই কেবলমাত্র ভোট দিবে, না। বাংলাদেশের সমাজের মন মানসিকতা ওরকম না। কারণ হাসিনা 15-17 বছর ধরে